আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডেঙ্গি আক্রান্ত মৃত্যু হলো দমদমের বেদিয়াপাড়া ক্লাস 6-এর এক ছাত্রী। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল 11 বছরের ওই ছাত্র, নাম জয়শ্রী মজুমদার। আজ সকালে রক্তে প্লেটলেট আচমকাই পড়তে শুরু করে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ ঠাকুর রোডের বাসিন্দা এই মৃত ছাত্র। যে খবর পাচ্ছি আমরা, ডেঙ্গি আক্রান্ত হয়ে দমদমের বেদিয়াপাড়ায় ক্লাস 6-এর এক ছাত্রের মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই ওই ছাত্র জ্বরে ভুগছিল, তার নাম জয়শ্রী মজুমদার। আজ সকালে রক্তে প্লেটলেট আচমকাই পড়তে শুরু করে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মানে পরিষ্কার হচ্ছে না তো, না লোকে যাচ্ছে গাড়িতে করে, রিক্সা করে যাচ্ছে, টুক করে ফেলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, হেঁটে যাচ্ছে, মশা তো আছেই। এইখানে দেখুন না, বাথরুম করে কি অবস্থা করে রেখেছে। নাম জয়শ্রী মজুমদার। বেশ কয়েকদিন ধরেই 11 বছর বয়সী ওই ছাত্র জ্বরে ভুগছিল। আজ সকালে আচমকাই রক্তের প্লেটলেট পড়তে শুরু করে। তাকে তড়িঘড়ি করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ছাত্রের। রঞ্জিতের কাছ থেকে আরো ডিটেল নেব। রঞ্জিত, 11 বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জয়শ্রী মজুমদারের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং যেটি ডেথ সার্টিফিকেটে উল্লেখিত রয়েছে ডেঙ্গুর কারণেই তার মৃত্যু। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল, প্রায় 4 দিন ধরে, এবং স্থানীয় এক চিকিৎসকের দ্বারা তার চিকিৎসা চলছিল। এবং আজ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়, অর্থাৎ সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবনতি হওয়ার সঙ্গে অর্থাৎ রক্তে যে প্লেটলেট রয়েছে তা কিন্তু ক্রমশ কমে আসে। এরপরে কিন্তু তারা যে স্থানীয় নার্সিংহোম, অর্থাৎ বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে, সেখানে নিয়ে যাওয়ার পথেই কিন্তু সেই শিশুর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের যেটা অভিযোগ যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু এলাকায় যত্রতত্রভাবে ময়লা রয়েছে, ডেঙ্গুর আতুরঘর, মশার আতুরঘর, কোথাও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন ডক্টর মুখোপাধ্যায়? আমরা দক্ষিণ দমদমের একটা খবর দেখাচ্ছি বেদিয়াপাড়ায়। সেখানে ক্লাস 6-এর এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং পুরসভার তরফ থেকে যেহেতু নির্বাচিত পুর বোর্ড নেই, ওখানে ঠিকঠাক পরিষ্কার করা হয় না, মশার ওষুধ দেওয়া হয় না। খবরটা পেয়েছি, আমরা খবরটা পুষ্টিকরণ করছি। যা যা আমাদের, তো আমরা সবসময় আমাদের ডেঙ্গির ভেক্টর বর্ন ডিজিজের একটা আলাদা কমিটি আছে এবং আমরা গত পরশুই এই কমিটির একটা মাসিক বৈঠক যেটা হয় সেটা আমাদের হয়েছে। প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গে পুরোটাই আমরা সারা পশ্চিমবঙ্গ মিলে ডিএম, এসপি, পঞ্চায়েত, জনপ্রতিনিধি, সব স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মিলে বৈঠক করি। তো এই খবরটা আমাদের কাছে এসছে, আমরা পরে আবার ক্রস চেক করি, তথ্য এবং প্রমাণ সব, স্যাম্পল, ব্লাড সবগুলো রিচেক করা হয়। তো সেই ক্ষেত্রে সব রিপোর্টগুলো রিচেক করা হয়। আমরা যেহেতু আজকে স্বাস্থ্য দপ্তরে আমি ছিলাম একলা, বা স্বাস্থ্য দপ্তর তো বন্ধ, আমরা আগামীকাল এর সম্বন্ধে ডিটেলস খবর আপনাদের দিতে পারবো। ডেঙ্গির এই সময়টাই ডেঙ্গির প্রবণতা সব থেকে বাড়ে। অগাস্টের 15 থেকে আর নেক্সট 2 মাস সেপ্টেম্বর এবং অক্টোবর 15 সব থেকে সাংঘাতিক সময় ডেঙ্গির। কারণ এইখানেই বর্ষাকালটা চলে যাচ্ছে। বর্ষাকাল চলাকালীন ডেঙ্গির প্রভাব কম হয়, যেই চলে যায় তখন জলটা জমে থাকে। আর বর্ষা চলাকালীন জলটা জমলেও জমতে পারে না, কেন ধুয়ে যায় বারবার। তো এখনই হচ্ছে লাস্ট যে 3-4 দিন ভালো বর্ষণ হয়নি, যেখানে জল জমা শুরু হয়েছে এবং লার্ভি তৈরি হয়। এইখানটা সব থেকে বাজে সময়। তো সতর্কতা তো আমরা সারাক্ষণ নিচ্ছি প্রতিরোধ করার, জনসচেতনতা গড়ে তোলার, স্কুলে কলেজে সচেতনতা পৌঁছে দেওয়ার কার্যক্রম স্বাস্থ্য দপ্তর নিজস্ব স্বাধীনভাবে নিয়েছে। বাকিদের সবাইকে সচেতন করছি। তো অবশ্যই আমাদের এই সময়টা সব থেকে সচেতন থাকার সময়। মালদা থেকে, মালদা জেলা হাসপাতালে একদিনে 10 জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এই মৃত্যুর তথ্য আপলোড হয়নি, হঠাৎ করে এই তথ্য আপলোড করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অগাস্টের 2য় সপ্তাহে একদিনে 10 শিশুর মৃত্যু হয়, কিন্তু ওয়েবসাইটে তথ্য আপলোডে অনেকটাই দেরি হয়। কেন দেরি হলো জানবো। আমাদের প্রতিনিধি মালদা থেকে শুভতোষ আমাদের সঙ্গে রয়েছে। শুভতোষ, ওয়েবসাইটে এই মর্মান্তিক, এই ভয়ঙ্কর তথ্য আপলোড হতে দেরি কেন হলো এবং স্বাস্থ্য ভবন সূত্রে কি কোনো পদক্ষেপ করা হচ্ছে? দেখো, ইতিমধ্যে স্বাস্থ্য ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তদন্ত শুরু হয়েছে
এবং কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং স্পষ্ট রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা। এবং এখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেই রকম একটা রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, যদিও ইতিমধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে এবং সেখানেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে কেন এই ধরনের কাণ্ড হলো। ঘটনা হচ্ছে যে এরা অগাস্টের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনাটা ঘটে, যে একদিনে 10টা শিশুর মৃত্যু হয়েছে, যারা সকলেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং সেখানে সদ্যজাতরাও ছিল। কিন্তু সেই তাদের প্রত্যেকেরই যে মৃত্যু হয়েছে তার মৃত্যুর কারণ দেখা যাচ্ছে হয় শ্বাসকষ্ট, না হয় জন্ডিস সহ আরো কিছু সিমটমে। তো কিন্তু এরা চেয়েছিল হচ্ছে যে ধামাচাপা দিতে এবং খবরটা যাতে সামনের দিকে না আসে, কারণ একদিনে 10টা শিশু মৃত্যু যথেষ্ট শোরগোল ফেলে দেওয়ার মতো বিষয়। একেবারেই তাই। ধন্যবাদ শুভতোষ, নজর থাকবে। রিসেন্ট একটা এরকম ঘটনা ঘটেছে যেদিন একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, মানে প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে, কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন আরও কিছু হার্ট ডিজিজ, এরকম কিছু কিছু কারণ রয়েছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রী থেকে চেয়েছি, সেগুলো আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। রিপোর্ট প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা সেগুলো তৈরি করছি, পাঠাবো। আমাদের মিটিং হয়ে গেছে। নবজাতক যে মৃত্যুর হার মালদায় বেড়েছে, সঙ্গে মালদায় আরেকটা জিনিস আছে, রডেন্ট ক্যানাইন পেস্ট, এর একটা সমস্যা আছে। আমরা প্রত্যেকটা শোকজ করা হয়ে গেছে, তাহলে আমি শোকজ রিপোর্ট সব পেয়ে যাব পেডিয়াট্রিক্সের কাছ থেকে। সুপার প্রিন্সিপাল সব অবগত আছে, MSVP। আমরা শোকজ করেওছি প্রত্যেকটা কেস ওয়াইজ, যে কটা মারা গেছে কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে। আমরা নথিগুলো পাই, তথ্য পাই, যা যা দরকার করণীয় সব দেওয়া হবে, সব করা হবে। আজকে সকাল থেকে নজর রাখছি আমরা হাওড়া আন্দোলনের দিকে। সেখানে একটি আবাসনে বিধ্বংসী আগুন এবং যে খবর পেয়েছি আমরা, 72 বছর বয়সে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শাশুড়িকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন পুত্রবধূ, আর ভয় অসুস্থ হয়ে পড়েছে নাতি। এই মুহূর্তে মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি। সঙ্গে সঙ্গে সেখানে খবর পেয়েই পৌঁছয় দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন। প্রথমে 5টা ইঞ্জিন পৌঁছয় এবং আপনাদেরকে আমরা ছবিও দেখিয়েছি যে পাঁজা কোলা করে আটকে থাকাদের সেখান থেকে দমকল কর্মীরা উদ্ধার করে। 12 জনকে উদ্ধার করে দমকল। 7টি ইঞ্জিনের চেষ্টায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ারটাকে স্প্রেড করতে দেয়নি, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিস এবং আমাদের ডোমজুর থানা অতি দ্রুততার সঙ্গে এখানে পৌঁছে ফায়ারকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। সব থেকে ভালো ব্যাপার যেটা আমি স্পেশালি মেনশন করতে চাইবো, এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। ইমিডিয়েটলি তারা ফায়ার সার্ভিসেস এবং আমাদের যারা ডোমজুর থানা তাদেরকে খবর দিয়ে আসার পরে এটাকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে খুব দ্রুততার সঙ্গে। আর এখানে এখনো পর্যন্ত একজনের মৃতদেহ নিয়ে গেছে। আমরা পরে ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলবো কি কারণে আগুন লেগেছে এটা সম্পর্কে। এখনই আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল এগুলো আমরা খতিয়ে দেখছি। যে যত এই ঘটনা হয়েছে সেখানে আর যত ঘন আবাদি আছে, সেখানে যত কমার্শিয়াল বিল্ডিং আছে, যেখানে হোটেল চলে, লজ চলে বা ইন্ডাস্ট্রিয়াল কাজ চলে, সেখানে আমরা ফায়ার ডিপার্টমেন্ট থেকে আর লোকাল ULB কে আমরা পাঠাচ্ছি। ফায়ার ডিপার্টমেন্ট ইনকোয়ারি করেছে, যাদের ওর মধ্যে যা কমি আছে তাদেরকে চিহ্নিত করে দিয়েছে। বলেছে যেহেতু এতদিনের একটা সমস্যা, হঠাৎ করে একটা সরকার এসে সব জায়গায় ফায়ার ইকুইপমেন্ট লাগিয়ে দেবে, সবাইকে ঠিক করে দেবে, এ তো সহজ নেই। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প চালাচ্ছি। আগামী দিন দেখবেন অনেক জায়গা পুরনো AC মেশিন আছে, সেগুলো অনেক জায়গা ব্লাস্ট করছে। মানুষের কাছেও সহযোগিতার কামনা করছি যাতে তারা একটু সহযোগিতা করুক।
আমি সেই বিধ্বংসী অগ্নিকাণ্ড যেই আবাসনে ঘটেছিল সেই ফ্ল্যাটের মধ্যে রয়েছি। এই যে আবাসনের চিত্র তোমাকে আমি দেখাচ্ছি, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং এই ঘর থেকে আমার সামনে যে ঘর, এই মুহূর্তে দমকল কর্মীরা রয়েছে, কেউ আরো আছেন কিনা তা দেখার জন্য। কিন্তু এই ঘর থেকেই 72 বছর বয়সী গোপা মুখার্জি, তার কিন্তু দেহ উদ্ধার হয়েছে এমনটাই পুলিশ জানিয়েছেন। এবং আমরা ছবিতেও দেখতে পেয়েছি, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছে। পাশাপাশি এইটাই একটা বেডরুম, এইটাও কিন্তু একেবারে মানে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই হচ্ছে খাট, পুরো ঘরে ফলস সিলিং সবকিছুই একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে কিচ্ছু আর অবশিষ্ট নেই। এত বড় আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সে বিষয়টা যেমন প্রশ্ন তুলে দিচ্ছে, পাশাপাশি অগ্নি নিরাপত্তা সেই বিষয়টাই বা এখানে দেখা যাচ্ছে না কোনোখানে। রান্নাঘরের ছবিটা দেখাবো, রান্নাঘরের সিলিন্ডার থেকে কোনো রকম আগুন লেগেছে বিষয়টা এখনো জানা না গেলেও সিলিন্ডার কিন্তু এখানে নেই দেখা যাচ্ছে, অর্থাৎ দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে। তবে রান্নাঘরটি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইতিউতি ধোঁয়া বেরোচ্ছে, একেবারে ঝলসে গিয়েছে, সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলতে যা বলা হয় তাই কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, আন্দুলা আবাসনের ছবিটা আপনাদের দেখালাম, এর পাশাপাশি আপনাদের এবার দেখাই যে গত কয়েক দশকে এই বাংলাতেও তো বারবার এই রকমই ভয়ঙ্কর আগুন লেগেছে একাধিক জায়গাতে, এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে। দেখুন, আপনাদের এক এক করে সেই ছবিগুলো দেখাচ্ছি, একেবারে সাম্প্রতিক থেকে শুরু করে বেশ কয়েকদিন আগেকার। আমি শুধু 2026-এর কথাই যদি আপনাদের বলি, তাহলে সদ্য যে ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে মির্জা গালিব স্ট্রিটে, সেখানে বাংলাদেশি পর্যটকরা এসেছিলেন, চিকিৎসা করতে এসেছিলেন, তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। জোড়াসাগর ঘটনার কথা আপনাদের দেখাচ্ছি, আনন্দপুরের ঘটনা, মোমো কারখানায় আগুন লেগে যায়, শ্রমিকরা মারা যান, 27 জনের মৃত্যু হয়। তিলজলার ঘটনা দেখুন, এই বছরেরই মাঝামাঝি সময় চামড়ার কারখানায় আগুন লাগে, 2 জনের মৃত্যু হয়। আর এবার আপনাদের দেখা একটু পুরনো দিনে, একটু পিছন দিকে ফিরে যায় যদি, স্ট্যান্ড রোডের ঘটনা, রেলওয়ে অফিসে আগুন লাগে, 9 জনের মৃত্যু হয়। আর মর্মান্তিক যে ঘটনা স্টিফেন কোর্টে, অনেকে দেখেছিলেন সেখানে আগুনের হাত থেকে বাঁচার জন্য অনেক মানুষ ছাদ থেকে লাফ দিচ্ছিলেন, সেই স্টিফেন কোর্টের ঘটনা 2010-এর ঘটনা। ঘরের মধ্যেই ছিলাম, এবার ধোঁয়ার গন্ধ পেয়ে আমরা এতটাই তাড়াতাড়ি আগুনটা ছড়িয়ে যায় যে আমরা ওখানে একটু দাঁড়াবো, কিছু করবো ওসব পারিনি, আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি হাতে ফোন টোন নিয়ে এসে। না, ওরকম কোনো না, আমাদের কোনো ফায়ারের অ্যালার্ম বাজেনি। হ্যাঁ ছিল, কিন্তু যেহেতু ওগুলো ইউজ হয় না তাই ওগুলো অকেজোই হয়ে পড়ে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করার জন্য সব ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, সব ইনঅ্যাক্টিভ। আর কমিটি একদম তৈরি থেকেই করে রাখা আছে। কত বছর হবে? বছর বেশ 10 বছরের ওপর হবে। যেহেতু ব্যবহার করতো না সেহেতু এগুলো ইনঅ্যাক্টিভ। উত্তরণ আবাসিক সমিতিতে অগ্নিকাণ্ডে মৃত 1, কিন্তু সেই বহুতলেই রয়েছে একেবারে অত্যাধুনিক দমকলের যে সমস্ত যন্ত্রাংশ। কিন্তু বাসিন্দাদের অভিযোগ যে যখন প্রয়োজন হয়েছিল আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে ব্যবহার করতে গেলেও তা কাজ করেনি, বাজেনি কোনো ফায়ার অ্যালার্ম। কিন্তু এই যে দমকলের যে জিনিসপত্র সেগুলো কি মেনটেনেন্স হতো? তাতেও তারা বলছেন কোনো বাড়ি মেনটেনেন্স হয়নি। যখন তারা ফ্ল্যাট কিনেছিলেন 16 বছর আগে, তখন মেনটেনেন্স হয়েছিল, তারপর আর কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই এই যে জিনিসপত্রগুলো রয়েছে, এই জিনিসপত্রগুলো সুসজ্জিতভাবে এখানে রাখার পরেও কিভাবে কাজ করবে যদি মেনটেনেন্স না হয়? তাই এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরবর্তীকালে তদন্ত করে দেখা হবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আর এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো, সন্দেশখালীতে আবারও অস্ত্র ভান্ডারের হদিশ মিলল, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর সর্দার। প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, বারবার আমরা দেখতে পাচ্ছি পুকুরে জাল ফেললে অস্ত্র উঠে আসছে, সন্দেশখালীতে লুকানো অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া যাচ্ছে। এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর সর্দার, তাকেও গ্রেফতার করা হলো। দেখো দীপ, একেবারে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহুবলী নামে এলাকায় যার নাম
সমীর সর্দার, তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর পুলিশ কিন্তু তার বাড়ি লাগোয়া পুকুরে কিন্তু হানা দেয়। সন্দেশখালী থানার পুলিশ, বসিরহাট জেলা পুলিশের এসওজি এবং একেবারে সিভিল ডিফেন্সের কর্মীরা কিন্তু তার বাড়ি লাগোয়া পুকুরে হানা দিতে কিন্তু চক্ষু চড়ক গাছ। পুলিশ কর্মী এবং এলাকাবাসীরা যেটা ভাবেনি ঠিক সেই ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? একেবারে 32 রাউন্ড কার্তুজ এবং 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো সন্দেশখালী থানার পুলিশ। নূর, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।